দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের সেরা 10। প্রথমেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলির দিকে। প্রয়াত বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের জন অরণ্যে সোমনাথের চরিত্রে অসামান্য অভিনয় করেছিলেন। এছাড়াও সন্দীপ রয় সহ একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সোমবার সকাল 8:15 দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে বয়স ছিল 76 বছর। ফুসফুস সংক্রমণ সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে প্রবেশে বাধা দেওয়া নিয়ে মামলা। ডিজিপির রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে। শুভেন্দুকে কেন নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল তা জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি ও ঝাড়গ্রামের এসপিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্টই জমা পড়ল আদালতে। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা আছে, পুলিশ শুভেন্দুকে আসতে বলেছিল, কিন্তু তিনি নিজেই আসেননি। রিপোর্টের প্রেক্ষিতে জবাবি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। পরবর্তী শুনানি শুক্রবার। মালদহ আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে মামলা। দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আগামী 14 সেপ্টেম্বর শেষ হতে চলেছে মালদহ আদালতের বার অ্যাসোসিয়েশনের মেয়াদ। তার আগে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে মামলা আদালতে। আবেদন গ্রহণ করেছে আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মুর্শিদাবাদে কতজন গ্রেফতার হয়েছেন তার তালিকা রাজ্যকে দিতে হবে বলে জানালো আদালত। হযরত মোহাম্মদকে নিয়ে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় অশান্তি ও ভাঙচুরের ঘটনায় মোট 6টি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ মতোই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হলফনামার মাধ্যমে রিপোর্ট জমা দেয় রাজ্য। হাওড়া, মালদহ, মুর্শিদাবাদ, 24 পরগনা সহ বিভিন্ন জেলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে রিপোর্টে তার তালিকা জমা পড়ে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে তালিকা অনুযায়ী দ্রুত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 7 নভেম্বর। জাল নোট সহ এক যুবক গ্রেফতার শামশেরগঞ্জে। উদ্ধার হয়েছে 1,06,000 টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, এসটিএফ ও শামশেরগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট থেকে যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অমিত হাসান। তার বাড়ি ফরাক্কার খোদাবন্ধপুরে। উদ্ধার হওয়া নোটগুলি সবই 2000-এর। মালদহের দিক থেকে নদীতে মুর্শিদাবাদে আসেন ওই যুবক। কোথা থেকে নোটগুলি আনা হয়েছে এবং সেগুলি কোথা দিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করছে পুলিশ। শিক্ষা নিয়ে অপপ্রচার চলছে। শিক্ষা নিয়ে বিজেপি শাসিত যে কোনো রাজ্যের সঙ্গে তুলনা করা হোক, সংবাদ মাধ্যমকে বিজেপি যা বলবে তাই করবে। অপরাধ প্রমাণিত হয়নি, তার মধ্যেই এখন মিডিয়া ট্রায়াল চলছে। বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে চরম আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিজেপি 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। ছাত্রদের সমাবেশ ঐতিহাসিক সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের আগে তৃণমূলের যুবদের সঙ্গে লড়াই করতে হবে বিরোধীদের। তৃণমূল নেত্রীর সঙ্গে লড়াই তো দূরের কথা, আগে ছাত্র যুবদের সঙ্গে লড়াই করে দেখাও। মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সমাবেশ থেকে হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গার ভাঙন মানিকচকের ভূতনির চরে রবিবার বিকেল থেকে নদীতে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। যে কোনো সময় নদী বাঁধ ভেঙে জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন তারা। বাঁধ ভেঙে গেলে উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর তলিয়ে যাবে। কম বেশি 1.5 লক্ষ মানুষের বাস ভূতনির চরে। রবিবার সন্ধ্যা থেকে হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুরে ভাঙন শুরু হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে। রাতেই খবর পেয়ে ভূতনিতে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। ভাঙন রোধে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানান তিনি। ভাঙনের আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ভেঙে দরজা জানলা সহ সামগ্রী নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। পাশাপাশি নদী তীরবর্তী এলাকা থেকে মানুষদের অন্যত্র সরে যেতে বলছে প্রশাসন। মাটির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে সেচ দফতর। শুরু হলো বঙ্গ বিজেপির চিন্তন শিবির। বৈদিক ভিলেজে বিলাসবহুল আতিশয্যের মধ্যে দিয়ে চলছে গেরুয়া বাহিনীর প্রশিক্ষণ শিবির। থাকছেন বঙ্গ বিজেপির জন্য নিযুক্ত দলের নয়া পর্যবেক্ষক সুনীল বানসালো।
বিভিন্ন স্তরে প্রায় ৩,৫০০ নেতা উপস্থিত প্রশিক্ষণ শিবিরে। রাজনৈতিক মহলের মতে দলের আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব মেটাতে বিপুল খরচে এই শিবিরের আয়োজন। একটা রাজনৈতিক কর্মসূচিতে কেন এত খরচ, কেন এত বিলাসিতা, কেন এত বৈভবের আতিশয্য, প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। তবে শ্রমিক ভট্টাচার্য বলছেন, বৈভবের মধ্যেও লক্ষ্যে অবিচল দল। সেরা দর্শক, এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন দেখে নেব আজকের দেশের সেরা খবরগুলি কি কি। থানায় হাজরা দিলেন অভিনেতা রণবীর সিং। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নগ্ন ফটোশুট কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছিল এবং একাধিকবার রণবীর সিংকে তলব করা হয় এবং শেষ পর্যন্ত জানা যাচ্ছে সোমবার চেম্বুর থানায় হাজরা দিলেন রণবীর সিং। চেম্বুর থানায় হাজরা রণবীর সিং এর, এবং পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে রণবীর সিং এর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তকারী অফিসারদের সামনে হাজির হন অভিনেতা রণবীর সিং। নগ্ন ফটোশুট কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছিল এবং সেই মতো আজ তিনি চেম্বুর থানায় হাজরা দিলেন এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। তার জিজ্ঞাসাবাদের বা তার বয়ান রেকর্ডও করা হয়েছে। নগ্ন ফটোশুটে অভিযুক্ত রণবীর সিং হাজরা দিলেন চেম্বুর থানায়। তদন্তকারী অফিসারদের সামনে তিনি হাজরা দিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। প্রশাসনিক কাজ নেই, তাই পিকনিকে ব্যস্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সংকট নেই বোঝাতে রবিবার বিধায়কদের নিয়ে নৌকোবিহারে গিয়েছিলেন হেমন্ত। সোমবার ওই ঘটনাকে নিশানা করলেন বিরোধী দল বিজেপি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুলাল মান্ডির খোঁচা, প্রশাসনিক কাজ শিখিয়ে তুলে মুখ্যমন্ত্রী পিকনিকে ব্যস্ত। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন আরও এক বিজেপি নেতা ভানু প্রতাপ শাহী। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলবন্দি সাংবাদিক সিদ্দিক কাপ্পানের জামিনের আর্জি সুপ্রিম কোর্টে। কাপ্পানের আর্জির ভিত্তিতে যোগী সরকারকে নোটিশ শীর্ষ আদালতের। আগামী 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি। যোগী সরকারের পুলিশ সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে গ্রেফতার করে 2021 সালের 5 অক্টোবর। হাথরসে খবর সংগ্রহ করতে যাওয়ার পথে গ্রেফতার হন কাপ্পান। পূর্ব ঘোষণা মতো বিধানসভায় আস্থা ভোটের ডাক অরবিন্দ কেজরিওয়ালের। আপ সুপ্রিমো নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেই আস্থা ভোটের ডাক দিয়েছেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে তিনি বিজেপির বিরুদ্ধে 20 কোটি টাকার বিনিময়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ এনে আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিলেন। সূত্রের খবর, আপ সুপ্রিমো আস্থা ভোট এনে এটাই প্রমাণ করতে চান যে বিজেপি একজন আপ বিধায়ককেও ভাঙাতে পারবেন না। ঝাড়খণ্ডে ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য। ফোনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে বন্ধুত্বের প্রস্তাব দেয় এক যুবক, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেয় তরুণী। রাগে তরুণীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত যুবক। ঝাড়খণ্ডের দুমকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করে প্রশাসন। তরুণীর শরীরের 90% পুড়ে যায়। প্রথমে তাকে দুমকা হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে মারা যায় তরুণী। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা টিভিতে আয়কর হানার সমালোচনা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। শুধু বাংলায় নয়, দেশের যে কোনো প্রান্তে সত্যি কথা বললেই আক্রমণ নেমে আসছে কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে। বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে, বললেন অখিলেশ যাদব। এই চাপের পরিস্থিতির মধ্যেও যে কলকাতা টিভি সাহসের সঙ্গে খবর করে সামনে এগিয়ে চলেছে, তার প্রশংসা করলেন অখিলেশ যাদব। কর্ণাটকের লিঙ্গায়েত গোষ্ঠীর তীর্থক্ষেত্রের সমতুল চিত্রদুর্গার মুরুঘা মঠের প্রধান শিবমূর্তি মুরুঘা শরণারু সহ 5 জনের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা। পক্সো আইনে মামলা। 2 নাবালিকার মধ্যে একজন দলিত হওয়ায় ওই মামলার সঙ্গে তফসিলি জাতি উপজাতির অত্যাচারের আইন সংযুক্ত করেছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর সঙ্গেই মঠে এসে দেখা করেন। তিনি রাহুলকে দীক্ষা দিয়েছিলেন বলেও শোনা যায়। বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পর এবার মথুরার শাহী ঈদগাহ মসজিদে ভিডিও সমীক্ষার নির্দেশ দিল আদালত। সোমবার হিন্দুত্ববাদী পক্ষের আবেদন মেনে এলাহাবাদ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। বিচারপতি পীযূষ আগরওয়াল সোমবার এই সমীক্ষার তত্ত্বাবধানের জন্য এক আইনজীবীকে কোর্ট কমিশনার এবং 2 জনকে সহকারী কোর্ট কমিশনার নিযুক্ত করেছেন। আগামী 4 মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন।
জাতীয় পতাকার অবমাননা, ভারতের জয়ের পরেই পতাকা ধরলেন না জয় শাহ। বিসিসিআই কি তাহলে ভারতের নয়? এই ধরনের কাপুরুষোচিত আচরণ কেন? ভারতীয় সমর্থক তার হাতে জাতীয় পতাকা তুলে দিতে চাইলে জয় শাহ না করেন পতাকা নিতে। ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়। টুইট করে সমালোচনায় মুখর হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দেশের অর্থনীতিতে ফের ধস। মার্কিন ডলারের নিরিখে কমল টাকার দাম। শুক্রবার ডলারের নিরিখে দাম ছিল ৭৯.৮৪। রুপির দাম ৩১ পয়সা কমে দাঁড়ালো ৮০.১৫। রুপির দাম এক ধাক্কায় এতটা কমেনি। টাকার দাম কমার একাধিক কারণ রয়েছে, তার মধ্যেই অন্যতম অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এভাবে ডলারের তুলনায় রুপির দাম যত কমবে দেশ ততই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে। ফলাফল হিসেবে দেশ জুড়ে মাথাচাড়া দিয়ে উঠবে মূল্যবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। দেশের দৈনিক কোভিড গ্রাফে বড়সড় পতন। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার কমল আরও। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে দেশের কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৫৯১ জন। রবিবার যা ছিল ৯৫০০-র বেশি। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২০৬ জন। শতকরা হিসেবে ৯৮.৬২%। এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন নজর রাখবো আজকের বিদেশের সেরা খবরগুলির দিকে। চোখ রাখবো বাগদাদের দিকে। বাগদাদে বা শ্রীলঙ্কার ছায়া। জানতে পারা যাচ্ছে বাগদাদের মাটিতে জনতার বিক্ষোভ তো জনতা, এবং জানতে পারা যাচ্ছে বাগদাদের প্রেসিডেন্সিয়াল ভবনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার জনতা। পাশাপাশি জানতে পারা গিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে গুলি চলেছে। বন্দুকবাজের হামলা বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে, এমনটা জানতে পারা যাচ্ছে। একদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে বন্দুকবাজের হামলা, চলল গুলি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাগদাদের প্রেসিডেন্টস ভবনে, রাষ্ট্রপতি ভবনের সামনে জনতার বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে। বাগদাদে শ্রীলঙ্কার ছায়া। হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে দূতাবাসের কর্মীদের। মার্কিন দূতাবাসে, বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে গুলি চলল, সেই ছবি দেখছেন, এবং হেলিকপ্টারের মাধ্যমে দূতাবাসের কর্মীদের উদ্ধার করা হচ্ছে। একদিকে মার্কিন দূতাবাসের এই ছবি বাগদাদে, অন্যদিকে বাগদাদের প্রেসিডেন্ট ভবনে জনতার বিক্ষোভ। শ্রীলঙ্কার ছায়া বাগদাদে। অন্যদিকে প্রেসিডেন্টের বাড়ির সামনে উত্তেজিত জনতার ভিড়। একদিকে বাগদাদের মার্কিন দূতাবাসে গুলি, অন্যদিকে প্রেসিডেন্টের ভবনের সামনে বিক্ষোভরত সাধারণ জনতা। উত্তপ্ত হয়ে উঠেছে বাগদাদের মাটি। কিছুদিন আগে আমরা দেখেছি বিক্ষোভের আগুনে রণক্ষেত্র আকার নিয়েছিল শ্রীলঙ্কা, আর সেই ছায়া দেখা যাচ্ছে বাগদাদে। ইরাকের বাগদাদে চলল গুলি। বাগদাদের মার্কিন দূতাবাসে গুলি চলল। হেলিকপ্টারে করে দূতাবাসের কর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট ভবনে, সেখানেও জনতার বিক্ষোভ। উত্তপ্ত পরিস্থিতি বাগদাদে। ইরাকের বাগদাদ উত্তপ্ত হয়ে উঠল, রণক্ষেত্রের আকার নিয়েছে। দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা। এক্সক্লুসিভ ছবি দেখছেন কলকাতা টিভির পর্দায়। শ্রীলঙ্কার ছায়া এবার বাগদাদে, ইরাকের বাগদাদে জনতার বিক্ষোভ। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ ছবি দেখছেন। বাগদাদে প্রেসিডেন্টের বাড়ির সামনে উত্তেজিত জনতার ভিড়। অন্যদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে চলল গুলি। বাগদাদের মার্কিন দূতাবাসের গ্রিন জোনে গুলি চালানোর ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় দূতাবাসের কর্মীদের। বাগদাদের মার্কিন দূতাবাসের গ্রিন জোনে গুলি চলেছে। হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে দূতাবাসের কর্মীদের। বাগদাদে বা শ্রীলঙ্কার ছায়া, উত্তেজিত সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ভবনে সমবেত হয়েছেন বিক্ষোভরত জনতা। বিক্ষোভ দেখাচ্ছেন তারা, ক্ষোভে ফেটে পড়েছেন তারা। বাগদাদের গুলিও চলেছে, জানতে পারা যাচ্ছে বাগদাদের মার্কিন দূতাবাসে চলেছে গুলি। মার্কিন দূতাবাসের গ্রিন জোনে গুলি চলল। এক্সক্লুসিভ ছবি দেখছেন কলকাতা টিভিতে। এবং এখনো পর্যন্ত ইরাকের বাগদাদে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ইরাকের বাগদাদে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। বাগদাদের মার্কিন দূতাবাসে চলেছে গুলি। দূতাবাসের কর্মীদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে।
ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে দুজন প্রাণ হারিয়েছেন। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে চলেছে গুলি এবং এই গুলি চালনার ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে। দিব্যেন্দু, দেখা যাচ্ছে শ্রীলঙ্কার ছায়া এবার ইরাকের বাগদাদে, একদিকে চলেছে মার্কিন দূতাবাসে গুলি, দুজন প্রাণ হারিয়েছেন, অন্যদিকে প্রেসিডেন্ট ভবনে জনতার বিক্ষোভ। কি পরিস্থিতি সেখানে সার্বিকভাবে দিব্যেন্দু? পরিস্থিতি কিন্তু রীতিমতো উদ্বেগজনক, তার কারণ ইরাকের যে এই যে একটা দীর্ঘদিনের যে একটা সংঘর্ষ, দীর্ঘদিনের একটা ঠান্ডা যুদ্ধ, সেই ছায়াটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাগদাদে। অর্থাৎ বাগদাদে যে মার্কিন দূতাবাস রয়েছে সেটাকে বলা হয় গ্রিন জোন। এই গ্রিন জোনে কিন্তু গুলি চলেছে, গুলিতে কিন্তু দুজনের মৃত্যুর এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যা পরিস্থিতি তাতে আল সাদর, যে ইরাকের যে অন্যতম ধর্মগুরু, সেই আল সাদর তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার যে আবেদন করেছিলেন, সেই আবেদনের পরে তার আল সাদর গোষ্ঠীর যে সমস্ত অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং রাজনীতির টার্ময়েল অর্থাৎ রাজনীতি যে একটা চাপানুতর চলে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আল সাদার গোষ্ঠী তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল প্যালেস অর্থাৎ বাগদাদের যে রাষ্ট্রপতির ভবন, সেই রাষ্ট্রপতির ভবন কিন্তু দখল নিয়ে নিয়েছে। আমরা যেটা ছবিটা দেখেছিলাম শ্রীলঙ্কার সময়, যে প্রেসিডেন্সিয়াল প্যালেসের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে তারা সাঁতার কাটছে। সুতরাং এই যে প্রেসিডেন্সিয়াল প্যালেস বাগদাদের, সেটাও কিন্তু দখল নিয়ে নিয়েছে এই আল সাদর যে ধর্মগুরু, সেই ধর্মগুরুর যে সংগঠন, সেই সংগঠনের সমস্ত সমর্থকরা তারা কিন্তু রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি সেখানে কিন্তু তাণ্ডব এবং স্বাভাবিকভাবে বুঝতে পারা যাচ্ছে যে ইরাকের বাগদাদে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। শ্রীলঙ্কার ছায়া বাগদাদে। ধন্যবাদ দিব্যেন্দু, কথা বলছিলাম প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে। সেরা 10 আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।